সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। উচ্চ রক্তচাপ এমন একটি নীরব ঘাতক যেখানে পরিসংখ্যান বলছে বিশ্বব্যাপী প্রতি 3 জন ব্যক্তির মাঝে একজন ব্যক্তি তার জীবনের কোনো না কোনো পর্যায়ে উচ্চ রক্তচাপে আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন কিংবা আক্রান্ত হচ্ছেন। এবং সবচাইতে আতঙ্কিত বিষয় এটাই যে জীবনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা বুঝে উঠতে পারে না যে তারা দীর্ঘদিন ধরে এই রোগটিকে তাদের শরীরে বহন করছে। এবং আপনি যদি আপনার রক্তচাপটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন তবে অনেক ক্ষেত্রে এটি আপনার হৃদরোগের ঝুঁকিকে অনেকাংশে বাড়িয়ে তোলে। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা আলোচনা করব উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে আক্রান্তের কারণ এবং তা প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এম এ রশিদ, যিনি অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট, প্রাক্তন সিও ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং উপদেষ্টা বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, খুব চমৎকার একটি বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা শুরু করছি আজকের আলোচনা। বিশ্বব্যাপী অসংখ্য অগণিত ব্যক্তি উচ্চ রক্তচাপে ভুগছে। একটু জানতে চাই যে আসলে একজন ব্যক্তির রক্তচাপ স্বাভাবিক কত থাকাটা খুব বেশি জরুরি এবং তার চাইতে কত বেশি হলে আমরা ধরে নেব যে তিনি উচ্চ রক্তচাপে আক্রান্ত। ধন্যবাদ। এটা বিষয়টি খুবই প্রাসঙ্গিক। স্বাভাবিক রক্তচাপ বলতে যেটা বোঝায়, এটা বিভিন্ন রিকমেন্ডেশন ইন্টারন্যাশনাল যতগুলো ইন্টারন্যাশনাল বডি আছে, যেমন আমেরিকান কার্ডিয়াক সোসাইটি বা ইউরোপিয়ান কার্ডিয়াক সোসাইটি, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, একটা নির্দিষ্ট সময় বলে যে ব্লাড প্রেশারটা সাধারণত 100 থেকে 130 উপরেরটা এবং নিচেরটা 60 থেকে 80 বা 85। কিন্তু এটা রোগ ভেদে এটা ভিন্নতা আছে। যেমন যদি ডায়াবেটিক থাকে, কিডনির প্রবলেম থাকলে তাহলে ব্লাড প্রেশারটা আর একটু নিচের দিকে রাখার জন্য বলা হয়। কিন্তু নিচে বলতে যে কত নিচে এটা কিন্তু ডিপেন্ড করবে একটা রোগীর তার উপসর্গের উপরে, ক্লিনিক্যাল সিচুয়েশনের উপরে। সেজন্য নর্মালি আমরা বলতে পারি 100 থেকে 130 পর্যন্ত উপরেরটা, যেটাকে সিস্টোলিক ব্লাড প্রেশার বলা হয়, আর নিচেরটা 60 থেকে 80 বা 85, সেটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এটা একটা স্বাভাবিক। কোন ক্ষেত্রে আমরা সেটাকে উচ্চ রক্তচাপ বলবো? মানে রক্তচাপটি কত পেরিয়ে গেলে, মানে কত হলে সেটি আসলে ট্রিটমেন্ট করা জরুরি বা আমরা ধরে নেব যে তিনি দীর্ঘদিন উচ্চ রক্তচাপে আক্রান্ত? এখন এটাকে বিভিন্ন রকম ক্লাসিফিকেশন ভাগাভাগি করা হয়েছে, বিভিন্ন রিকমেন্ডেশনগুলো করেছে। সাধারণত আমরা ধরে নিই যে 140-এর উপরে গেলে উপরেরটা তাদেরকে হাইপারটেনশন বলা হয়, আবার নিচেরটা যদি 90-এর উপরে থাকে তাহলে তাদেরকে উচ্চ রক্তচাপ বলা হয়। এটা স্বাভাবিকভাবে। এটা বললাম যে কোনো কোনো ক্ষেত্রে একটু তারতম্য শ্রেণীভেদ আছে, কোনো সময় প্রি হাইপারটেনশন বলা হয়। তো এটা এত ডিটেলস পাবলিক বললে একটা কনফিউশন হবে। আমরা ধরে নেব যে 140-এর উপরে গেলে তাকে হাইপারটেনশন বলা হচ্ছে, আর নিচেরটা 90-এর উপরে গেলে হাইপারটেনশন বলা হচ্ছে সাধারণত। স্যার, একটা সময় পর্যন্ত আমরা খেয়াল করতাম যে বয়স 40 ঊর্ধ্ব ব্যক্তিরা শুধুমাত্র উচ্চ রক্তচাপে ভুগছে, কিন্তু এখন প্রেক্ষাপটটি একদম বদলে গিয়েছে। এখন তরুণ মাঝবয়সী প্রত্যেকে উচ্চ রক্তচাপে আক্রান্ত হচ্ছে। মানে আসলে এটার পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ রয়েছে? এটা একটা ভালো কোশ্চেন করেছেন, কারণ ব্লাড প্রেশার কিন্তু সাধারণত 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা আছে এসেনশিয়াল হাইপারটেনশন বা প্রাইমারি হাইপারটেনশন, আর একটা বলা আছে সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশন বা এসেনশিয়াল হাইপারটেনশন সাধারণত প্রাপ্তবয়স্কদের হয়ে থাকে এবং সেটা আপনার 30-35-এর উপরে গেলে হয়। কিন্তু অল্প বয়সে যেগুলো ব্লাড প্রেশার হয়ে থাকে সেগুলোকে কোনো নির্দিষ্ট কারণে হয়ে থাকে, যেমন কিডনির কারণ বলেন, এন্ডোক্রাইন কারণ বলেন, বা অন্য কোনো মেটাবলিক কারণে সাধারণত হয়ে থাকে। এটা বাচ্চাদের হতে পারে। এটাকে সেকেন্ডারি হাইপারটেনশন বলা হয়। স্যার, একটি কথা না বললেই নয় আমাদের আজকের আলোচনায় যে বেশিরভাগ ক্ষেত্রে এটি সুনির্দিষ্ট করে যেমন কারণ নেই, সুনির্দিষ্ট করে উপসর্গও নেই। রোগীরা বুঝতে পারে না দীর্ঘদিন ধরে তারা এই রোগটিকে বহন করছে। একটু জানতে চাই যে আসলে বোঝার উপায় কি করে একজন ব্যক্তি বুঝবেন? উচ্চ রক্তচাপকে বলা হয় সাইলেন্ট কিলার, কারণ এটা নর্মালি কোনো সিমটম প্রডিউস করে না। এটা সাধারণত সিমটম যখন হয় তখন কমপ্লিকেশন নিয়েই হাজির হয়। যেমন হয়তো একটা রোগী দেখা যাচ্ছে যে প্রাপ্তবয়স্ক লোকের হঠাৎ করে তো ব্রেন স্ট্রোক হলো, অথবা হঠাৎ করে চোখে দেখছে না, অথবা কিডনির প্রবলেম হলো, অথবা হার্ট ফেলিয়ার হলো। এই কারণগুলি নিয়ে যখন যাই তখন দেখা যাচ্ছে তার উচ্চ রক্তচাপ আছে। আর একটা আইডেন্টিফাইড হয় রুটিন কোনো পরীক্ষার সময়, ধরেন চাকরিতে ঢুকছে, অথবা রুটিন চেক আপ করছে, এক্সিকিউটিভ কোনো চেক আপ করছে, অথবা কোনো যে কোনো কারণ হোক ব্লাড প্রেশার সে পরিমাপ করছে, তখন দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপ দেখা গেছে। তো এখন একবার উচ্চ রক্তচাপ যদি বেশি থাকে সেটাকে একেবারে যে রক্তচাপ বলা যাবে তা না,
কারণ অনেক সময় দেখা যাচ্ছে কেউ যদি ইন্টারভিউ দিতে যায় তাহলে অনেক সময় হঠাৎ করে তার প্রেশার বেড়ে যেতে পারে। একবার দেখে যে তাকে ব্লাড প্রেশার বলা যাবে না, আরও একাধিকবার বিভিন্ন সিচুয়েশনে তাকে রেস্টিং করে তাকে মোটিভেশন করে আবার দেখতে হবে। যদি ওই রকম একাধিকবার দেখার পরে তার ব্লাড প্রেশার যদি দেখা যাচ্ছে 140-এর উপর আছে, উপরেরটা নিচেটা 90-এর উপর আছে, তাকে গ্রেড অন হাইপারটেনশন বলা যেতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে স্যার মানে এই যে ব্যক্তিরা উচ্চ রক্তচাপে আক্রান্ত হচ্ছে, মানে যেহেতু উপসর্গগুলো তেমন মানে সুনির্দিষ্ট নয়, তাহলে আসলে মানে সতর্ক কারা থাকবে, আক্রান্তের ঝুঁকিতে কারা? এটা ঝুঁকিতে কারা সাধারণত যদি বংশে যদি ব্লাড প্রেশার থাকে, ওদের বাবা মা ভাই বোনদের ভিতরে যদি কারোর ব্লাড প্রেশার থাকে এবং ব্লাড প্রেশার রিলেটেড যদি জটিলতা হয়, যেমন ব্রেন স্ট্রোক, হেমোরেজিক স্ট্রোক, নর্মালি কিডনি খারাপ বা হার্টের যদি প্রবলেম থাকে, চোখের অন্ধত্ব থাকে, এরকম সিচুয়েশন থাকলে অবশ্যই তাদেরকে রুটিনলি পিরিয়ডিক এই পরিবারের সদস্যদের ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ পরিমাপ করা উচিত নিয়মিতভাবে, পিরিয়ডিক্যালে 6 মাস 1 বছর পর পর। এরা আছে সাধারণত রিস্ক গ্রুপের ভিতরে পড়ে, ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে। আরেকটা আছে যে রুটিন পরীক্ষা, যেটা বললাম যে এখন তো ধরেন সবাই সচেতন, মোটামুটি এক্সিকিউটিভ চেক আপ করা হয়। এবং যেটা আপনি প্রথমে বলেছেন যে টোটাল পপুলেশনে প্রায় দেখা যাচ্ছে 1/3 লোকের ভিতরে উচ্চ রক্তচাপ আছে। এবং এই উচ্চ রক্তচাপের যে জটিলতাগুলো, এগুলো খুবই ভয়াবহ। যেটা একটা লোকের যদি ব্রেন স্ট্রোক হয়, রক্তক্ষরণের ব্রেনের ভিতরে, যেটা হেমোরেজিক স্ট্রোক বলা হয়, অনেক সময় অন্ধ হয়ে যায়, অনেক সময় কিডনি খারাপ হয়, অনেক সময় হার্ট ফেলিওর করে, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর করে। এগুলো যখন হয় তখন ন্যাচারালি এগুলো তো এটা গুরুত্ব অনেক অপরিসীম। একদমই। স্যার, একটু জানতে চাই যে যারা ঝুঁকিতে রয়েছে তাদের, আপনি তো বলছিলেন 6 মাস পর পর পরীক্ষা করা জরুরি, কিন্তু এখন আমরা যারা একটু সচেতন নাগরিক, আমাদের বাসার প্রত্যেকের বাসায় থাকে একটি প্রেশার মাপা মেশিন এবং সেটি ডিজিটাল। আসলে ডিজিটাল মেশিনে যে মেজারমেন্ট, সেটিকে সঠিক রিড দিচ্ছে নাকি আগে যেমন করে মাপা হতো অ্যানালগ পদ্ধতিতে, সেটি বেশি জরুরি? এটাও একটা ভালো কোশ্চেন করেছেন। অনেকের ডিজিটাল মেশিন যদি ভালো মেশিন যদি হয় অবশ্য, এবং যদি মাপার টেকনিকটা সে জানে, কারণ হঠাৎ করে একটা লোকের কাজের থেকে আসলো, বাইরের থেকে আসলো, তাড়াহুড়ো করে দেখলো, এখানে এটা দেখে ঠিক রেজাল্ট আসতে পারে, সঠিক রেজাল্ট নাও আসতে পারে। অনেক সময় দেখা যায় একটা ডিজিটাল মেশিনের ব্যাটারি দুর্বল হয়ে গেছে, একটা ক্যাওটিক আসতে পারে। প্রপারলি যে কাপটা, যে হাতের যে কাপটা বাঁধা হয়, এটা যদি সঠিক না যদি টাইট করা হয় বা সঠিকভাবে যদি না বাঁধা হয়, তাহলেও দেখা যায় ভুলভ্রান্তি রিপোর্ট আসে। অথবা একটা মেশিনকে যখন মাপা হবে, তখন ওই মেশিনের আগে কোয়ালিটি জাজ করতে হবে যে মেশিনটা ঠিক আছে কিনা, মেশিনের ব্যাটারি আছে কিনা, বা মেশিনটা কাপটা সঠিক আছে কিনা, এবং যে লোকটা পরিমাপ করছে তারও দক্ষতা আছে কিনা। এর জন্য যে ব্যাপক কোনো দক্ষতা লাগে তা না, কিন্তু একটা বেসিক জ্ঞান থাকার দরকার আছে। আর একটা হচ্ছে যাকে মাপতে হবে সেও যেন একটু রিল্যাক্স মুডে থাকে। হঠাৎ করে কোনো কাজের থেকে আসলো, যেমন মানে বসলো, হঠাৎ করে দেখলে এটা বেশি পাওয়া যায়, তাকে একটা রিল্যাক্স মুডে পরিস্থিতি পরিবেশের সাথে তাকে খাপ খেয়ে তাকে প্রেশারটা মাপা উচিত। আর একটা যেটা, যে আগের দিনে যে অ্যান্ড্রয়েড মেশিনগুলো ছিল, এই মেশিনগুলো মার্কারি মেশিন ছিল আগে। মার্কারি সাধারণত হেলথ হেয়ারের জন্য মার্কারি মেশিনগুলো এখন উঠে গেছে প্রায়। কিছু ওই যে অ্যান্ড্রয়েড মেশিন যেগুলো আছে সেগুলোতে দেখা যেতে পারে, কিন্তু সেগুলো যে মাপবে তার দক্ষতা থাকতে হবে এবং মেশিনটা যেন সঠিক হয়। আর কাপটা যেন প্রপার জায়গায় প্লেস করা হয়। এটা কিন্তু আজকালের, এটা নিয়ে অনেক স্টাডি হয়েছে, বড় বড় হসপিটাল স্টাডি হয়েছে। দেখা যাচ্ছে যে 100, 150, 200 মেশিন আছে, তারপরে বোধ হয় 60% মেশিনই খারাপ, নষ্ট। এবং যারা মাপছে তারাও সঠিকভাবে ওই দক্ষতার সাথে পরিমাপ করতে পারছে না, তাতে একটা ভুল একটা আইডিয়া নিয়ে থাকছে। এই জন্যই ব্লাড প্রেশার মাপার জন্য আমরা প্রথমেই আমরা মেডিকেল সায়েন্সে যারা আমরা দীর্ঘদিন থেকে প্রফেশনে আছি, যারা নার্স হোক, ডক্টর হোক, তাদেরকে এগুলো পরিমাপ করা শেখানো হয়। আর যদি নন মেডিকেল লোক দেখতে চায়, তাকে বেসিক জ্ঞানটা নিয়ে তাকে মাপতে হবে। তা নাহলে একটা ভুল ভ্রান্ত ধারণার ভিতরে এটা থেকে দেখা যাচ্ছে যে একটা লোককে, নর্মাল লোককে হয়তো ব্লাড প্রেশার বানিয়ে দেওয়া হয়, অথবা তার সঠিক পরিমাপটা করা হচ্ছে না। স্যার, যখন পরিমাপ করার পর সুনির্দিষ্ট হয় যে তিনি উচ্চ রক্তচাপে আক্রান্ত, বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের তো যে মেডিসিনটি সাজেস্ট করা হয় সেটি সারা জীবন কন্টিনিউ করার একটি পরামর্শ থাকে। এটি নিয়ে অনেকের মাঝে দ্বিমত রয়েছে, অনেকের মাঝে আবার একটু ভেদগ্রস্ততা রয়েছে। আমরা এই মেডিসিন নিয়ে বিস্তারিত জানবো স্যার, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার এম এ রশিদ। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে কথা বলছিলাম যে উচ্চ রক্তচাপের যে মেডিসিনটি রয়েছে বা যে ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে, আমাদের দেশের প্রেক্ষাপটে এই ওষুধটা যখন সাজেস্ট করে থাকেন তখন বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা খানিকটা ভীতগ্রস্ত হয় যে সারা জীবন ওষুধ খেতে হবে, এবং এই ওষুধটা দেখা যায় বেশিরভাগ মানুষেরা কন্টিনিউ করে না। আপনি স্যার বিষয়টিকে কিভাবে দেখছেন? খুবই মূল্যবান একটা কোশ্চেন করেছেন। সাধারণত যখন ব্লাড প্রেশার ধরেন পরিমাপ করার পরে যে কোনো কারণ হোক, তার যদি পরিমাপ করা হয় রুটিন ইনভেস্টিগেশন করার সময় বা চাকরিতে ঢোকার সময় অথবা কোনো কারণে যদি হাসপাতালে ভর্তি হয়, তাকে যখন পরিমাপ করা হয় এবং যদি ব্লাড প্রেশার সত্যিকার অর্থে উপরের দিকে থাকে, তখন আমরা ইনিশিয়ালি 140 বা 190 আমরা যদি প্রথমের দিকে পাই, তাকে আমরা বলি যে আপনি লাইফস্টাইল মডিফিকেশন করেন, আপনি নিয়মিত হাঁটাচলা করেন, আপনি স্ট্রেস কিছু কম করেন, অথবা ডায়েটের ভিতরে লবণ জাতীয় জিনিস পরিহার করেন এবং রেগুলার এক্সারসাইজ করেন। এরকম আমরা 1-2 মাস দেখার পরেও যদি দেখা যায় না ব্লাড প্রেশারটা পারসিস্টেন্টলি এলিভেটেড আছে, অর্থাৎ 140 বা 90 আছে, তখন আমরা অ্যাজ পার ইন্টারন্যাশনাল রিকমেন্ডেশন অনুসারে বিভিন্ন গ্রুপের ওষুধ আছে আমরা শুরু করি। তবে অনেকের ভিতরে একটা ওই যে আপনি যেটা বললেন যে ভ্রান্ত ধারণা আছে, ব্লাড প্রেশার ওষুধ একটু দেওয়া হলো, দেওয়ার পরে আপনার হয়তো মাসখানেক খেলো, ব্লাড প্রেশার স্বাভাবিক হলো, ওটা বন্ধ করে দিল। এটা তো আসলে এটা ভুল এটা চিন্তা। কারণ ব্লাড প্রেশার যদি ডায়াগনোস হয়, এটা কিন্তু লাইফ লং জিনিস। এটা কম বেশি ডাক্তারের পরামর্শ খেয়ে যেতে হবে। আর ওই যেটা বলেছিলাম, যদি সেকেন্ডারি হাইপারটেনশন হয় এবং যদি কারণ আইডেন্টিফাইড করা যায়, সেটা কিডনি হোক বা এন্ডোক্রাইন কজ হোক, এগুলো যদি কজের চিকিৎসা করা যায়, তাহলে ব্লাড প্রেশার আবার সঠিক হয়ে যায়। এদের ক্ষেত্রে ভিন্ন। কিন্তু অন্যদের ব্যাপার যেটাকে বলা হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন বা প্রাইমারি হাইপারটেনশন, যেটার কজ সাধারণত নাই, শুধু কতগুলো ফ্যাক্টর আছে, অত কিছু এক্সিস্টিং কিছু ফ্যাক্টর থাকে, রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন ফ্যামিলি হিস্ট্রি হোক, ওবেসিটি হোক বা স্ট্রেস হোক, এগুলো কারণ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। কিন্তু সাধারণত এগুলো কোনো স্পেসিফিক কারণে না। এদের জন্যই যদি আইডেন্টিফাইড হয়, এগুলোকে লাইফ লং কন্টিনিউ করতে হবে ডাক্তারের পরামর্শ অনুসারে। একটি ভিন্ন প্রসঙ্গে আসতে চাই যে আমাদের সমাজে যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, বিনোদন কেন্দ্রগুলোতে তো বেশিরভাগ বয়োজ্যেষ্ঠ বাবা মারাই এক্সারসাইজ করতে যায়, বা একটু যারা মধ্যবয়সী দেখা যায় তারা সেখানে গিয়ে বিনোদন কেন্দ্রে গিয়ে বা মাঝবয়সী ব্যক্তিরাও সেখানে ডিজিটাল প্রেশার মেশিনে রেগুলার প্রেশার চেক করছে। আসলে ওই প্রেশার মেশিনটাকে অরিজিনাল রিড দিতে পারে? যেটা মেশিন যেটা মাপতে হবে সেটা রিকমেন্ডেড হতে পারে। ইন্টারন্যাশনালি যে সমস্ত সার্টিফাইড মেশিন না হলে যে কোনো তো মেশিন দিয়ে করা তো সম্ভব না। আমার মনে হয় যে বিনোদন কেন্দ্রগুলো তো মেশিন যদি প্রপারলি থাকে, তো সেগুলোতে মাপতে পারে এবং তারা যদি সঠিক পরিমাপ করে। কিন্তু ওই বিনোদন কেন্দ্রগুলোতে হয় বা অনেক সময় দেখেন যে আপনার পার্কে যারা হাঁটে, তারা একটা মেশিনে বসে আছে, কিন্তু একটা লোক হাঁটার সময় তার ব্লাড প্রেশার তো একটু বাড়বেই, কিন্তু ওই অবস্থা দেখলেই সবসময় ব্লাড প্রেশার একটু বেশি পাওয়া যায়। আবার যখন হাঁটে আবার এক্সারসাইজ করার পরে কিন্তু ব্লাড প্রেশার কমে যায়, কারণ ভ্যাসোডাইলেটেশন হয়। এক্সারসাইজ করলে শরীরে যখন ঘাম হয়, তখন যদি আপনি পরিমাপ করেন, দেখবেন যে আপনার ব্লাড প্রেশার কম হচ্ছে। তার মানে হাঁটছে, এক্সারসাইজ করছে, ওই অবস্থায় যখন প্রেশারটি মাপা হলো, ওই সিদ্ধান্তটি সঠিক নয় যে তিনি উচ্চ রক্তচাপে আক্রান্ত। অবশ্যই বিশেষজ্ঞের প্রতি আস্থা রাখাটা অবশ্যই ওটা একটা সঠিক সিদ্ধান্ত না। এই জিনিসগুলো আমাদের ধরেন ব্যাপকভাবে পাবলিককে অ্যাওয়ার করার ব্যাপার আছে, যে আমরা কোন সময় ব্লাড প্রেশারটা পরিমাপ করব এবং কি অবস্থায় করব, কাকে দিয়ে করব, কোন মেশিন দিয়ে করব, কখন এটাকে ব্লাড প্রেশার বেশি বলা হবে, সেটার কিন্তু একটা সিদ্ধান্তের ব্যাপার। আবার কখন ওষুধটা শুরু করব এবং কোন ওষুধটা শুরু করব, কয়টা ওষুধ শুরু করব, এগুলো সবই কিন্তু একটা পরামর্শের ব্যাপার। একদমই। এবং আমাদের বেশিরভাগ রোগীরা দেখা যায় নিয়মিত ফলো আপে আসে না, একই প্রেসক্রিপশন 1 বছর 2 বছর কন্টিনিউ করছে। আসলে স্যার ফলো আপ করার বিশেষ কোনো আসলে পরামর্শ রয়েছে কিনা, বা কতটা জরুরি? অবশ্যই কোনো জিনিসেরই ফলো আপ করা অত্যন্ত জরুরি। আপনার ব্লাড প্রেশার হোক আর ডায়াবেটিস হোক, এগুলো ব্লাড প্রেশার যখন একবার শুরু হয়ে মানে উচ্চ রক্তচাপ যখন ডায়াগনোসিস হলো, তখন ওষুধ যদি লেখা হয়, তখন তার 3 মাস 6 মাস পর পর ওষুধ তাকে অবশ্যই ফলো আপে থাকতে হবে। কারণ প্রত্যেকটা ওষুধেরই কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া আছে। একটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা সেটা যদি আবার পরবর্তীতে ফলো আপে না দেখা যায়, তাহলে এই জিনিসটা কিন্তু সঠিক না। ফলো আপ করে দিয়ে দেখা যায় না পারফেক্ট আছে, ব্লাড প্রেশার ঠিক আছে, কোনো সাইড এফেক্ট হচ্ছে না,
তাহলে এটাকে কন্টিনিউ করতে বলা হয়। মাঝে মাঝে কিছু বেসিক টেস্ট করা হয়। অনেক সময় দেখা যাচ্ছে কিছু ওষুধের সাইড এফেক্ট আছে, পায়ে পানি আসতেছে, অনেকের সময় দেখা যাচ্ছে ব্লাড প্রেশারে হার্টবিট অনেক কমে গেছে বা অন্য ধরনের একটা সাইড এফেক্ট হচ্ছে। যেটাই হোক না কেন আপনার ফলো আপ করলে এটা আইডেন্টিফাইড হবে এবং ফলো আপ করে যদি কোনো ওরকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে ওষুধকে রিমডেলিং করা, রিশেপিং করা বা ওষুধ চেঞ্জ করে অন্য একটা গ্রুপ দেয়া, এটা অবশ্যই ডাক্তারের একটা পরামর্শ মতনই করতে হবে। স্যার, একদমই আলোচনার শেষ প্রান্তে আপনার কাছে ছোট্ট করে একটি বিষয় জানতে চাইবো যে উচ্চ রক্তচাপ প্রতিরোধে কিংবা কমপ্লিকেশনগুলো যেমন হৃদরোগ, আপনি বলছিলেন ব্রেন স্ট্রোক, এগুলো প্রতিরোধে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? সত্যি কথা অর্থে এটাই আমাদের বেশি মানুষকে বলা উচিত যে এই যে উচ্চ রক্তচাপ, আপনি যদি মানে একটা লোকের যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, তার যদি শরীরের ওজন বেশি থাকে, তার লাইফস্টাইল যেমন হাঁটাচলা করে না, ধূমপান করে বা অ্যালকোহলিক বা তার মেন্টাল স্ট্রেস অনেক বেশি আছে, এই সমস্ত লোকের ভিতরে প্রবণতাটা বেশি থাকে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ ডেভেলপ করার। এদের প্রথমেই লাইফস্টাইল জীবনের শুরুর থেকেই এই হাঁটাচলা, ওজন সীমিত রাখা বা মানে স্ট্রেস ম্যানেজমেন্ট করা, এই জিনিসগুলো তাকে একটা সিস্টেমের মধ্যে নিতে হবে। তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 70% আপনার এই যে ব্লাড প্রেশার কিন্তু আপনার নিয়ন্ত্রণে রাখা সম্ভব বা হবে না। আবার যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের সাথে আবার উচ্চ রক্তচাপের একটা সম্পর্ক আছে, কারণ যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে তাদের ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অথবা আমাদের কাজ হবে, প্রথম কথা আছে লাইফস্টাইল মডিফিকেশন করা এবং উচ্চ রক্তচাপ হয়েছে কিনা এটা নির্দিষ্ট সময় পরপর পরিমাপ করা, সঠিকভাবে সঠিক পার্সনদের পরিমাপ করা। যদি ইনিশিয়ালি ডায়াগনোসিস হয় তাহলে সেভাবে ব্যবস্থা নেওয়া। প্রথমেই যে ওষুধ শুরু করতে হবে তা না, প্রথমে আগে লাইফস্টাইল মডিফিকেশন। বারবার আলোচনার প্রেক্ষাপটে বলতে চাই লাইফস্টাইল, কারণ লাইফস্টাইল ভিতরে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, একদম পরিমিত সুষম খাবার প্লাস আপনার নিয়মিত হাঁটাচলা করা, খাদ্যের ভিতরে যে লবণ যতটুকু প্রয়োজন ততটুকুই করা, আমাদের যে স্যাচুরেটেড ফ্যাটস এগুলো অ্যাভয়েড করা, অবশ্যই ওজন সীমিত রাখতে হবে। যদি আমরা এই লাইফস্টাইলটাকে ঠিক রাখতে পারি তাহলে আমরা কিন্তু দেখুন 70% সুস্থভাবে জীবনযাপন করা সম্ভব। আর যদি এই ব্লাড প্রেশারের যে জটিলতাগুলো, ব্লাড প্রেশারকে বা উচ্চ রক্তচাপকে সাইলেন্ট কিলার বলা হয়, কারণ এগুলো কিন্তু নর্মালি কোনো সিমটম করে না। অনেকে বলে ঘাড়ে ব্যথা হচ্ছে, মাথায় ব্যথা আছে, আসলে এটা কিন্তু ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা অন্য কারণে হচ্ছে, মাসকুলার পেন হচ্ছে, স্কেলেটাল পেন হচ্ছে অন্য কিছুতে, কিন্তু আসলে ব্লাড প্রেশার নর্মালি কোনো সিমটম প্রডিউস করে না। অ্যাপিয়ার করে সাধারণত কমপ্লিকেশন নিয়ে। সেজন্যই এটাকে একটা সাইলেন্ট কিলার বলা হয়। তো এই সাইলেন্ট কিলারকে রোধ করার জন্য অবশ্যই জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনার বিকল্প কিছু নেই। একদম শেষ প্রান্তে স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আরটিভিকে সুন্দর একটা আয়োজনের জন্য। আমি মনে করি এটা খুব বাস্তব, কারণ আমরা যে সবাইকেই ব্লাড প্রেশার নিয়ে চলতে হবে, সবারই প্রেশার আছে কিন্তু উচ্চ আছে, অনেকে বা লো ব্লাড প্রেশার বলে। লো ব্লাড প্রেশার আসলে এটা একটা আপনার একটা স্বাভাবিক হিসেবে যখন নিচে নেমে যায় এবং যখন সে তার সাপ্লাইটাকে সঠিকভাবে করতে পারে না, তখন দেখা যায় যে কিডনির ইউরিন কম তৈরি হচ্ছে, মাথার ভিতরে ঝিমঝিম করছে বা অন্য জটিলতা হয়। এরকম সিচুয়েশন অনেক সময় মানুষের ব্লাড প্রেশার কমে গেলে হয়, সেটা ওষুধের কারণে হয়, অনেক রোগের কারণে হয়, এগুলো হয়। অর্থাৎ দুটোকেই আমাদের ব্যালেন্স করে চলতে হবে। ধন্যবাদ আপনাকে। একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আরটিভিকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কথা রেস ধরে বারবার বলতে চাই, আসুন জীবনযাপন পদ্ধতিতে একটু হলেও পরিবর্তন আনি নিজেদের খাদ্যাভ্যাস কিংবা জীবনযাপন পদ্ধতিতে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরটিভির সাথেই থাকুন।